আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো, আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনদের ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের পরীক্ষায় 100 নম্বরের প্রশ্নটা আসবে। 100 নম্বরের প্রশ্নের মধ্যে কোন প্রশ্ন কত নাম্বার সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। তোমরা সবাই জানো, তাও একটু বলি। এখানে দেখো, তোমাদের পরীক্ষায় দুটো পার্টের প্রশ্ন আসবে, দুটো পার্ট। পার্ট 1 হচ্ছে রিডিং, যেখান থেকে 60 মার্কসের প্রশ্ন আসবে। পার্ট 2 হচ্ছে গাইডেড রিডিং, যেখান থেকে 40 মার্কসের প্রশ্ন আসবে। এখন পার্ট 1 এ কিরকম প্রশ্ন আসবে? পার্ট 1 এ তোমার কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 দেখো, মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে 10টা মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, যার মার্কস হচ্ছে 5, আর শর্ট কোর্স আনসার কোশ্চেন এখানে হচ্ছে 5টা কোশ্চেন আসবে, যার অ্যান্সার দিতে হবে, যার মার্কস হচ্ছে 15। এই দুইটা আসবে একটা সিন কম্প্রিহেনশন থেকে, একটা সিন কম্প্রিহেনশন থেকে একটা প্যাসেজ আসবে। সিন কম্প্রিহেনশন কোনগুলো? তোমাদের এনসিটিভি কর্তৃক প্রণীত তোমাদের যে পাঠ্য বইটা আছে, যে টেক্সট বুকটা আছে, ওইখানে তোমাদের সিলেবাসে কতগুলো সিন কম্প্রিহেনশন দেওয়া আছে না? ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, তারপর লেসন 1, লেসন 2, লেসন 5, লেসন 10, এভাবে ওই সিন কম্প্রিহেনশন থেকে তোমাদের পরীক্ষায় 3টা প্যাসেজ আসবে। কয়টা প্যাসেজ আসবে? 3টা প্যাসেজ, 3টাই তোমার বই থেকে আসবে। 3টা প্যাসেজ, 3টাই তোমার বই থেকে আসবে। তার মধ্যে প্রথম প্যাসেজটা থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং শর্ট আনসার কোশ্চেন 20 নম্বরের প্রশ্ন আসবে, 20 মার্কসের। এটা বই থেকে আসবে। পরে দেখো, ইনফরমেশন ট্রান্সফার ফ্রম ফ্লো চার্ট, এটাও সিন। এটাও কি সিন? আগেরটা সিন, এটাও সিন। এটাও এবার একটা প্যাসেজ আসবে, যে প্যাসেজটা তোমার বই থেকে আসবে, তোমার বই থেকে আসবে, যেটা মার্কস হচ্ছে 5। তারপরে যে সামারি রাইটিং, সামারি রাইটিং এর মার্কস হচ্ছে 10, এটাও সিন, সামারি রাইটিং এর মার্কস হচ্ছে 10, এটাও সিন, এটাও তোমার বই থেকে আসবে। সিন কম্প্রিহেনশন থেকে যে প্যাসেজগুলো আসবে, 3টা প্যাসেজ আসবে। এই 3টা প্যাসেজ আসবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টা প্রশ্নের জন্য, যেখানে মার্কস হচ্ছে 5, 15, 20, 25 আর 25, 35। 35 হচ্ছে সিন থেকে, ঠিক আছে? এবার আসো ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, 5 মার্কস, এটা আনসিন। ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ 10 মার্কস, এটাও আনসিন। রিঅ্যারেঞ্জিং, এটাও আনসিন, 10 মার্কস, এটাও আনসিন। এটা হলো পার্ট 1। এবার আসো পার্ট 2, গাইডেড রাইটিং। গাইডেড রাইটিং আসবে ইন্টারপ্রেটিং গ্রাফ অর চার্টস, 15 মার্কস, 15 নম্বর। স্টোরি রাইটিং 15 মার্কস, 15 নম্বর। ইনফর্মাল লেটার্স 10 মার্কস। এটা ছিল মূলত তোমাদের পরীক্ষায় যে 100 মার্কসের প্রশ্ন আসবে, তার মার্কস ডিস্ট্রিবিউশনটা, ঠিক আছে? এখন আমরা সরাসরি সাজেশনে চলে যাবো। অর্থাৎ আমরা সিন কম্প্রিহেনশনের জন্য, সিন কম্প্রিহেনশন থেকে যে প্যাসেজগুলো আসবে পরীক্ষায়, যে প্যাসেজগুলো আসবে, 3টা প্যাসেজ সিন, এই 3টা প্যাসেজের জন্য আমরা কি কি বলতে হবে? ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ জন্য কি বলতে হবে? রিঅ্যারেঞ্জের জন্য কি বলতে হবে? ইন্টারপ্রেটিং গ্রাফ এন্ড চার্টসের জন্য কি বলতে হবে? শর্ট স্টোরি রাইটিং এর জন্য কি বলতে হবে? ইনফর্মাল লেটার্সের জন্য কি বলতে হবে? এটা নিয়ে এখন আলোচনা করব। প্রথমে আসো প্যাসেজ থেকে যে 35 নম্বরের প্রশ্ন আসবে, সিন 35 নম্বর। 3টে প্যাসেজ আসবে, এটা আগে তো বললাম। 1 নম্বর, 2 নম্বরের জন্য একটা, 3 নম্বরের জন্য একটা, 4 নম্বরের জন্য একটা। টোটাল মার্কস হচ্ছে 35। ওই 35 এর জন্য যে প্যাসেজগুলো তোমরা দেখতে পারো, সেগুলো হচ্ছে 1, নেলসন ম্যান্ডেলা; 2, ভ্যালেন্টিনা তেরেস্কোভা; 3, এডুকেশন; 4, আমেরিকা; 5, civic engagement; 6, a mother in Manville; 7, I have a dream; 8, family relationship; 9, the unwritten girls; 10, ecotourism; 11, spending ... 12, adolescence; 13, folk music; 14, scaling a mountain peak. এখানে 14টা প্যাসেজের মধ্যে আবার কয়েকটা দেবে, যেমন অ্যাডোলেসেন্স, এটা যে একটা ইউনিট আছে, একটা পুরোটা ইউনিট আছে, ওই ইউনিটের মধ্যে প্যাসেজগুলো দেখে নিবা, ঠিক আছে? এডুকেশন সংক্রান্ত প্যাসেজগুলো দেখে নিবা। এডুকেশন সংক্রান্ত কয়েকটা প্যাসেজ আছে, সেগুলো দেখে নিবা। যেখানে 14টা জায়গায় 17, 18টাও হয়ে যেতে পারে। যেমন এডুকেশন যদি তুমি 2টা প্যাসেজগুলো দেখো, তাহলে এখানে 14 সাথে আরেকটা বাড়বে, কারণ একটি এখানে আছে, 8টা বাড়বে। তারপর
তোমার অ্যাডোলেসেন্স, এটা একটা ইউনিট আছে, অ্যাডোলেসেন্স। ওইখানে কয়েকটা প্যাসেজ আছে, তার মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নিবা। আমি আবারও বলছি, আমার সাজেশন ফলো করার পাশাপাশি তুমি নিজেও কি করবা, বিশ্লেষণ করার চেষ্টা করবা, নিজেও বিশ্লেষণ করার চেষ্টা করবা। আমি এখানে যেগুলো দিয়েছি সেগুলো বিগত যে বোর্ড কোয়েশ্চেন, ওই বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে সেগুলোর আলোকে কিন্তু এখানে দেওয়া, ঠিক আছে। তার মধ্যে আবার বলে দিচ্ছি, এডুকেশন, এটা যে কয়েকটা প্যাসেজ আছে, অ্যাডোলেসেন্স, এটা পুরো একটা ইউনিটে আছে, এটা যে কয়েকটা প্যাসেজ আছে, তো এগুলো একটু দেখে নিবা। আর এখানে টোটাল 14টা আছে, 14টা একটু ভালোভাবে দেখে। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এটা হচ্ছে 5 মার্কসের 5 নাম্বার আসবে। ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এটা হচ্ছে 10 মার্কসের, যেটা 6 নাম্বার আসবে। এই দুটোর জন্য চাইলে ভাই আমি তোমাকে কয়েকটা 10টা 12টা 15টা সাজেশন দিতে পারি, হ্যাঁ। তবে এভাবে সাজেশন না দিয়ে এই দুটো অংশের জন্য, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এন্ড ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, এই দুটোর জন্য বলবো যে তুমি বিগত সালের প্রশ্নগুলো পড়ো, ঠিক আছে। বিগত সালের প্রশ্নগুলো পড়লে ঠিক কোন প্যাটার্নের উইথ ক্লোজ, ঠিক কোন প্যাটার্নের উইদাউট ক্লোজ আসে সেটা তুমি জানবা। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, এগুলোতে ভালো করার সিস্টেমটা কি, তোমাকে ভোকাবুলারি জানতে হবে, তোমাকে প্রিপজিশন সম্পর্কে জানতে হবে, তোমাকে আর্টিকেল জানতে হবে, কনজাংশন জানতে হবে, ভার্বস সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তুমি যদি প্রিপজিশন জানো, কনজাংশন জানো, ভার্বস জানো, তারপর তুমি আর্টিকেল জানো, নাউন প্রোনাউন তো আছেই, এগুলো যদি জানো, প্লাস এর পাশাপাশি তুমি যদি ভোকাবুলারিতে কি তোমার ওয়ার্ড বেশি স্টকে থাকে, তুমি ভোকাবুলারি মোটামুটি ভালো পারো, তাহলে তোমার জন্য এই জিনিসটা কি হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে। তুমি বিগত সালের প্রশ্ন পড়লে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ থেকে কোন প্যাটার্নে প্রশ্ন আসে এটা কিন্তু তুমি বুঝে যাবা, তখন তোমার জন্য জিনিসটা ইজি হবে। তাই আমি বলবো তোমাকে এই ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজের জন্য বিগত সালের প্রশ্নগুলো ফলো করো। ধন্যবাদ। রিঅ্যারেঞ্জিং একই জিনিস, ঠিক আছে, রিঅ্যারেঞ্জিং অথবা রিঅ্যারেঞ্জ। এখন দেখো, রিঅ্যারেঞ্জে ভালো করার জন্য তোমাকে এখানে তুমি 16টা দেখতে পাচ্ছ, 16টা টপিক দেওয়া আছে রিঅ্যারেঞ্জের জন্য, হ্যাঁ। 16টা টপিক এখানে রিঅ্যারেঞ্জের জন্য দেওয়া আছে, কিন্তু এই 16টা থেকে পরীক্ষায় আসতেও পারে, আবার নাও আসতে পারে, ঠিক আছে। আমি বলবো আপনাদের কি সাজেশন দিচ্ছেন এগুলো, আমার বিশ্বাস এই 16টা থেকে আসবে, আমার বিশ্বাস, হ্যাঁ। কিন্তু অনেক সময় নাও আসতে পারে। যেমন দেখো যে আমরা সবাই সাজেশন দিই, কিন্তু তুমি যদি দেখো যে কি অনেক সময় দেখা যাবে যে কি আনসিন চলে আসে, ঠিক আছে। আমরা সবকিছুর সাজেশন দিই, আমরা তোমার প্যাসেজের সাজেশন দিই, আমরা তোমার রিঅ্যারেঞ্জের সাজেশন দিই, আমরা লেটার ইনফর্মাল লেটার সাজেশন দিই, আমরা স্টুডেন্ট রাইটিং এর সাজেশন দিই, তারপর আমরা মনে করি যে গ্রাফিক চার্টগুলো সবগুলো সাজেশন দিই, কিন্তু আমাদের সাজেশন থেকে 100% কমন পড়তেও পারে, আবার নাও পড়তে পারে, হ্যাঁ। এখন যদি না পড়ো তখন তুমি কি করবা, মনে করো আমি রিঅ্যারেঞ্জ এখানে 16টা দিলাম, 16টা প্রথমে বলি, কাজী নজরুল ইসলাম, মাদার তেরেসা, শাস্ত্রীক্রো, জয়নুল আবেদিন, কিং সোলোমন, আলেকজান্ডার এন্ড পোরাস, নাসিরুদ্দিন হোজ্জা, বুদ্ধ এন্ড দ্য পোর উমেন, রবার্ট ব্রুশ, দ্য কিং এন্ড দ্য অ্যাস্ট্রোলজার, Biden and his mother, the greedy dog, the scholar and the boatman, and honest woodcutter, a farmer and his lazy sons, the sultan and applicants. আমি একটু সরে দাঁড়াই, যদি আমার কথা না বুঝি একটু পজ করে দেখে নিতে পারো। দেখো, রিঅ্যারেঞ্জের মধ্যে তোমার অনেক সময় দেখা যায় যে তোমার ব্যক্তিকেন্দ্রিক কোন একটা ব্যক্তির অটোবায়োগ্রাফি, আত্মজীবনীমূলক কোন একটা ঘটনা নিয়ে রিঅ্যারেঞ্জ চলে আসে। বুঝতে পারো যে কাজী নজরুল ইসলাম, মাদার তেরেসা, হ্যাঁ, জয়নুল আবেদিন, হ্যাঁ, কিং জয়নুল আবেদিন, এদেরকে কি করলো, এদের জীবনী নিয়ে রিঅ্যারেঞ্জ দিয়ে দিল, এক ধরনের রিঅ্যারেঞ্জ। অথবা কোন একটা ব্যক্তির কোন একটা ঘটনা নিয়ে রিঅ্যারেঞ্জ দিয়ে দিল, অথবা কোন একটা ঘটনা ঐতিহাসিক জীবনের একটা ঘটনা নিয়ে রিঅ্যারেঞ্জ দিয়ে দিতে পারে, ঐতিহাসিক জীবনের একটা ঘটনা নিয়ে রিঅ্যারেঞ্জ দিয়ে দিতে পারে। যেমন আলেকজান্ডার এন্ড পোরাস, ঠিক আছে, এই রিঅ্যারেঞ্জটা তুমি দেখবা যে এটা আলেকজান্ডারের একদম ব্যক্তিগত কোনো তথ্য না, আবার কিং পোরাসের ব্যক্তিগত তথ্যও না। একটা যুদ্ধের কাহিনী, ওই যুদ্ধের পরবর্তীতে একটা কাহিনী নিয়ে ওই যুদ্ধে কি হয়, আলেকজান্ডার কি করে, যুদ্ধে জয়লাভ করে, পোরাস যুদ্ধে হেরে যায়। তখন আলেকজান্ডার পোরাসকে জিজ্ঞেস করে তুমি কিরকম শাস্তি আশা করো, পোরাস বলে যে লাইক এ কিং, অর্থাৎ আমি একজন রাজা ছিলাম, আমি রাজার মতোই শাস্তি
পেতে চায়, তখন আলেকজান্ডার কি করে, পোলাসকে তার রাজ্য ফিরিয়ে দেয়, তার রাজ্য পুনরায় পরিচালনা করার জন্য বলে। ঠিক আছে, এখানে দেখো এটা কিন্তু আলেকজান্ডারের ব্যক্তিগত ঘটনাও না, পোলাসের ব্যক্তিগত ঘটনাও না। এখানে আলেকজান্ডার এবং পোলাস এটা একটা যুদ্ধের কাহিনী, যে যুদ্ধের পরাজয়ের পর পোলাসকে বন্দী করা হয় এবং এখানে তাকে প্রশ্ন করা হয় তুমি কিরকম, অর্থাৎ মোটর একটা ঘটনা নিয়ে, অর্থাৎ কোনো ব্যক্তি আত্মজীবনী নিয়ে আসতে পারে, কোন একটি ঘটনা নিয়ে আসতে পারে, কোন স্টোরি নিয়ে আসতে পারে, যেমন রবার্ট বুশের একটা গল্প। ঠিক আছে, হ্যাঁ, এখানে আলেকজান্ডার পোলাস এটা একটা স্টোরি হিসেবে ধরতে পারো, স্টোরি হিসেবে ধরতে পারো। নাসিরুদ্দিন হোসেন একটা গল্প নিয়ে আসতে পারে, বুদ্ধ অ্যান্ড পৌরবেন এটা নিয়ে আসতে পারে, এগুলো হচ্ছে গল্প। দ্য কিং অ্যান্ড দ্য স্টোলজার গল্প, বাইজি দ্যাট মাদার স্টোরি, দ্য গ্রেডি ডগ স্টোরি, অর্থাৎ দ্য স্কলার অ্যান্ড দ্য বোটম্যান স্টোরি, অর্থাৎ স্টোরি কেন্দ্রিক রিয়ারেঞ্জ আসতে পারে, আত্মজীবনীমূলক আসতে পারে, কোনো ঐতিহাসিক ঘটনা নিয়ে আসতে পারে, অথবা কোনো একটা মোরাল স্টোরি নিয়েও কি রিয়ারেঞ্জ আসতে পারে, কোনো একটা গল্প নিয়েও রিয়ারেঞ্জ আসতে পারে, অথবা অতি সাম্প্রতিক কোনো একটা ঘটনা নিয়ে চলে আসতে পারে। যেমন জুলাই অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান, জুলাই অথবা জুলাই আন্দোলন যেটাই বলো, এটা নিয়েও রিয়ারেঞ্জ চলে আসতে পারে। আসবে না যে তা না, আসতে পারে, কোনো একটা বলে এগিয়ে যেতেও পারে, মেট্রো রেল নিয়ে আসতে পারে, পদ্মা সেতু নিয়ে আসতে পারে, যে কোনো রিসেন্ট একটি ঘটনা নিয়ে চলে আসতেই পারে। ঠিক আছে, অর্থাৎ রিয়ারেঞ্জ যে এই ধরনের রিয়ারেঞ্জ যে আসবে তা কিন্তু আসলে শতভাগ বলা যায় না। রিয়ারেঞ্জ কোনো ব্যক্তি, কোনো একটা ব্যক্তি আত্মজীবনী নিয়েও আসতে পারে, কোনো একটা ঘটনা নিয়েও আসতে পারে, ঐতিহাসিক ঘটনা, সাম্প্রতিক ঘটনা নিয়েও আসতে পারে, কোনো একটা গল্প নিয়ে আসতে পারে, মোরাল স্টোরি নিয়ে আসতে পারে। ঠিক আছে, তো এই জন্য তোমাকে কি করতে হবে, এই রিয়ালেঞ্জে কিভাবে উত্তর করা যায়, রিয়ালেঞ্জে কোন রিয়ালেঞ্জে কিভাবে ভালোভাবে উত্তর করা যায়, সেই জন্য আমার ইউটিউব চ্যানেল একটা বিস্তারিত ভিডিও আছে, চাইলে সেটা দেখে আসতে পারো। হ্যাঁ, চাইলে সেটা দেখে আসতে পারো। তবে রিয়ালেঞ্জে ভালো করার জন্য তোমাকে সব ধরনের রিয়ালেঞ্জ সম্পর্কে ধারণা রাখতে হবে। এখানে যা 16টা দিলাম, এই 16টা দিকে আসবে এমন কিছু না। এখন বলবো স্যার সবাই তো বলে যে আসবে আসবে আসবে, হ্যাঁ আমার বিশ্বাস এখান থেকে আসবে, আমার বিশ্বাস এখান থেকে আসবে, কিন্তু যদি না আসে তখন তুমি কি করবা, তখন তোমাকে কোন কোন ধরনের রিয়ালেন্স থেকে প্রশ্ন আসে সেটা তোমাকে বলবো। স্টোরি রেটিং, যেটাকে কমপ্লিটিং স্টোরি হিসাবে আমরা চিনি, স্টোরি রেটিং কমপ্লিটিং স্টোরি একই জিনিস। স্টোরি রেটিং বা কমপ্লিটিং স্টোরি হচ্ছে পরীক্ষায় তোমাকে একটা ইনকমপ্লিট স্টোরি দেওয়া থাকবে, একটা স্টোরির শুরুর কয়েকটা লাইন তোমাকে দিয়ে দেওয়া হবে, দিয়ে বলবো যে এটা যে একটা স্টোরি কমপ্লিট করতে। ঠিক আছে, তো এক্ষেত্রে দুই ধরনের স্টোরি বোর্ডে আসে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি, আর একটা হচ্ছে তোমার ক্রিয়েটিভ স্টোরি। ট্র্যাডিশনাল স্টোরি কোনগুলো, যেগুলো তুমি গতানুগতিক মানে বহুকাল আগে থেকে, অর্থাৎ যে গল্পটা আমাদের পূর্ব প্রজন্মে যারা ছিল, পূর্ববর্তী প্রজন্মে তারাও শুনছে, আমরাও শুনতেছি, আমাদের পরবর্তী প্রজন্মও শুনবে। এমনকি গল্পগুলো আমাদের পূর্ববর্তী প্রজন্মের মানুষ যেভাবে শুনছে, আমরাও ঠিক সেভাবে শুনতেছি, আমাদের পরবর্তী প্রজন্মের মানুষও ঠিক ওইভাবেই শুনবে। অর্থাৎ ট্রেডিশনাল স্টোরি হচ্ছে ওই স্টোরিগুলা যেগুলো আমরা আগে শুনেছি, যেগুলো গতানুগতিক, যে স্টোরিগুলো কোনো চেঞ্জ হয়নি, যে স্টোরিগুলো যেমন ছিল তেমনই আছে। ধরো এখানে যে 15টা স্টোরি, এখানে যে 15টা স্টোরি দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা ট্রেডিশনাল স্টোরি। কেন, এই প্রত্যেকটা গল্প তুমি আগে শুনছো। যেমন অ্যান অনেস্ট উডকাটার, Bayezid and his mother, slow and steady wilderness, a lion shepherd, the lion and the mouse, the thirsty crow, the crow and the peacock, an ant and the dove. Dress doesn't make anyone great. Graspall, Luzol, King Lear and his daughter. Money cannot buy happiness. A friend in need is a friend indeed. Unity is strength. A foolish crow and a cunning fox. তার সাথে তুমি আরেকটা যোগ করতে পারো, রবার্ট ব্রুসের যে স্টোরিটা, ওই রবার্ট ব্রুসের স্টোরিটা তুমি যোগ করতে পারো। ঠিক আছে, এখন এখানে এই ট্রেডিশনাল স্টোরি, এখানে দেখো প্রত্যেকটা স্টোরি আজ থেকে 50 বছর আগে যেমন ছিল এখন তেমন আছে, আজ থেকে 50 বছর পরে তেমন থাকবে। এই স্টোরিগুলো যদি পরীক্ষা আসে, অর্থাৎ পরীক্ষা যদি কোনো ট্রেডিশনাল স্টোরি আসে, তাহলে ওই স্টোরিগুলো যেভাবে আছে, ওই স্টোরির মূল ঘটনাটা যেরকম তোমাকে ঠিক সেরকমই লিখতে হবে। ওই স্টোরির মূল বক্তব্য মূল ঘটনা যেটা তোমাকে ঠিক ওইভাবে লিখতে হবে, তুমি চেঞ্জ করতে পারবা না। যেমন একটা উদাহরণ দিলে বুঝে যাবা, অ্যান অনেস্ট উডকাটার, এখানে কি হয়, একটা কাঠুরে কাঠ কাটতে যায়, তার কুড়ালটা পানিতে পড়ে যায়, পানিতে পড়ার পর সে কান্না করে বসে বসে। একটা জল পরে উঠে একটা স্বর্ণের কুড়াল দেখায়, বলে এটা কি তোমার? কাঠুরে বলে না এটা আমার না। তারপর একটা রূপার কুড়াল দেখায়, বলে এটা কি তোমার? বলে যে না এটা আমার না। তারপর একটা লোহার কুড়াল দেখে, বলে এটা কি তোমার? বলে যে হ্যাঁ হ্যাঁ এটা আমার। তখন জলপরি কাঠুরের সততা দেখে খুশি হয়, তাকে
স্বর্ণের কুড়াল রূপার কুড়াল দুটোই উপহার দেয়, আর তার ওই যে লোহার কুড়াল যেটা কাঠের হাতলওয়ালা ওইটাও দিয়ে দেয়। ঠিক আছে, এখন এই গল্পটা যেরকম আছে তোমাকে সেরকমই লিখতে হবে। তুমি যদি দেখো যে কাঠুরে নিজে পানিতে পড়ে গেছে, অথবা মনে করো যে তার কাঠ পানিতে পড়ে গেছে, অর্থাৎ কুড়াল ছাড়া অন্য কিছু যদি তুমি পানিতে পড়ে গেছে এরকম লেখে তুমি গল্পটা বর্ণনা করো, তাহলে নাম্বার পাবা না। ঠিক একইভাবে এই গল্পে তোমার ওই যে খরগোশ কচ্ছপের গল্পটা, গল্পে কচ্ছপ জিতে, তুমি যদি লেখা যে খরগোশ জিতছে তাহলে হবে না। অর্থাৎ ট্রেডিশনাল স্টোরি যদি আসে যেরকম ঘটনাটা যেরকম সেরকমই লিখতে হবে। এবার আসো ক্রিয়েটিভ স্টোরি। এখানে একটাও ক্রিয়েটিভ স্টোরি নাই। ক্রিয়েটিভ স্টোরি জিনিসটা কি? ক্রিয়েটিভ স্টোরি হচ্ছে যে স্টোরিটা তুমি আগে শুনো নাই, আমিও শুনি নাই, কেউই শুনে নাই। ক্রিয়েটিভ স্টোরি হচ্ছে তোমাকে যে কোনো একটা, ধরো কোনো একটা মানুষকে দিয়ে দিতে পারে, অথবা কোনো একটা জন্তু জানোয়ারকে দিয়ে দিতে পারে, অথবা যে কোনো একটা টপিকে কয়েক লাইন দিয়ে দিবে, দিয়ে বলবো যে বাকিটা তুমি কমপ্লিট করো। এই স্টোরিটা, এই ঘটনাটা তোমার আগে থেকে জানা নাই, এইখানে তোমার ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে হবে। তোমার ক্রিয়েটিভিটিকে কাজে লাগাই তুমি যে স্টোরিটা কমপ্লিট করবা সেটাই হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। অর্থাৎ যে স্টোরি তুমি আগে শুনো নাই, যে স্টোরি সম্পর্কে তোমার ধারণা নাই, জাস্ট কয়েক লাইন দেওয়া আছে, এরপর তোমাকে স্টোরি বানাই, এই স্টোরি মেক করতে বলছে, কমপ্লিট করতে বলছে। এই ধরনের স্টোরি এক একজনের এক এক রকম হতে পারে, এক একজনের এক এক রকম হতে পারে। ধরো দিল যে একটা ছেলে ঘর থেকে বের হলো, ঘর থেকে বের হওয়ার পর সে দেখলো একটা লোক রাস্তার পাশে বসে আছে, অথবা একটা ছেলে স্কুলে যাচ্ছিল, যাওয়ার সময় সে দেখলো রাস্তায় একটা মানি ব্যাগ পরে আছে, তারপর ডট 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 ডট। এরপর তুমি যদি দেখো যে কি সে মানি ব্যাগটা কার, সেটার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপর সে একটা দোকানে জমা দিল, দিয়ে বললো কেউ যদি মানি ব্যাগটা চায় তাহলে তাকে ফেরত দিয়েন, এরকমও লিখতে পারো। আবার তুমি এরকম লিখতে পারো যে সে মানি ব্যাগটা মালিকের সন্ধান করতে লাগলো, মানি ব্যাগের মধ্যে কিছু একটা পেলো, তারপর একটা পরিচয় পেলো, সেই পরিচয় নিয়ে তাকে খুঁজে মানি ব্যাগটা হ্যান্ড ওভার করে দিল, এরকমও করতে পারো। অথবা সে কাউকে না পেয়ে মানি ব্যাগটা পুলিশ স্টেশনে দিল, বললো কেউ যদি থানায় অভিযোগ করে যে তার মানি ব্যাগ হারানো গিয়েছে তাহলে তাকে এটা দিয়ে দিয়ে, এরকমও দিতে পারো। অর্থাৎ ক্রিয়েটিভ স্টোরি হচ্ছে ক্রিয়েটিভিটি দিয়ে লেখা। এটা এক একজনের এক এক রকম হয়, এক একজনের এক এক রকম হয়। তোমার এক রকম হবে, তোমার বন্ধুর এক রকম হবে, তোমার বান্ধবীর এক রকম হবে, একজনের সাথে একজনের মিলবে না। কিন্তু এই ধরনের ক্রিয়েটিভ স্টোরি লেখার ক্ষেত্রে তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল ভুল যেন না হয়। হ্যাঁ, তুমি যদি গ্রামার খুব বেশি দক্ষ না হও তাহলে কি তুমি মোটামুটি মানে একদম যে ভুলগুলো মানা যায় না সে ধরনের ভুল করবা না। যেমন গ্রামারের কিছু বেসিক জিনিস আছে যেগুলো আসলে ভুল হলে কি মানায় না, যেমন তুমি এম এর জায়গায় আর লিখে দিছো, ওয়াই এর জায়গায় ওয়াই লিখে দিছো, এই ধরনের ভুল যেন না হয়। ঠিক আছে, তো এই ধরনের স্কুলে এখন তুমি বলো স্যার আমি তো পারতেছি না, একদম পরীক্ষা হলে তুমি একান্তই পারতেছো না, কিন্তু খবরদার বোর্ড পরীক্ষা ছেড়ে আসা যাবে না। বোর্ড পরীক্ষা ছেড়ে আসা যাবে না, তুমি যতটুকু ভালো লিখে আসবা। প্রয়োজনে কোনো রকম একটা স্টোরি বানানোর চেষ্টা করো, ভাঙ্গা চুরা কোনো একটা স্টোরিও যদি বানাও রে ভাই, 15 নম্বরের মধ্যে তুমি যদি 8 থেকে 9 পাও, একবার না পাওয়ার চেয়ে ওইটা ভালো না। তো এই ছিল স্টোরি নিয়ে যেটা বলছিলাম, ট্রেডিশনাল আসতে পারে, ক্রিয়েটিভ আসতে পারে। যেমন ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড 2024 এই তিনটা বোর্ডে গত বছর ট্রেডিশনাল ক্রিয়েটিভ স্টোরি আসছে। ঢাকা বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, এই তিনটা বোর্ডে গত বছর ট্রেডিশনাল ক্রিয়েটিভ স্টোরি আসছে। ক্রিয়েটিভ স্টোরি তো যদি ক্রিয়েটিভ স্টোরি আসে তাহলে তোমাকে ওটার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, কারণ ঢাকা বোর্ডের ওরা কি জানতো যে ক্রিয়েটিভ স্টোরি আসবে, রাজশাহী বোর্ডের ওরা কি জানতো ক্রিয়েটিভ স্টোরি আসবে, বরিশাল বোর্ডের ওরা কি জানতো যে ক্রিয়েটিভ স্টোরি আসবে, এর জন্য প্রস্তুত থাকতে হবে। ধন্যবাদ। এবার আসো ইনফর্মাল লেটার্স। ইনফর্মাল লেটার্স কি কি দেখতে পারো? ইনফর্মাল লেটার্স দেখতে পারো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, telling the progress of study, advantage of learning English, a condolence message to your friend, congratulations on brilliant success, advising not to waste time, telling about a study tour, preparation for HSC exam, your plan after exam, importance of physical exercise, inviting a friend to visit your village or town or country, describing your past day at college or university, advising not to use social media too much. যদি আমার কথা বলতে সমস্যা হয় আমি ছোটো দাঁড়াচ্ছি, এখান থেকে ভিডিওটা পোস্ট করো, তারপর কি একটু দেখতে পারো, তাহলে নোটও করে নিতে পারো। ধন্যবাদ। গ্রাফ অর চার্ট যে কোনো একটা আসবে। ঠিক আছে, এখন গ্রাফ অর চার্ট থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে
literacy rate of Bangladesh, number of mobile or internet users, the sources of air pollution, the child education of students, the export sectors in Bangladesh, the distribution of a family's income, percentage of people living below the poverty line, তারপর হচ্ছে the choice of professions, different academic areas, dot dot মানে কি ডিফারেন্ট একাডেমিক এরিয়াস যে কোন গ্রাফ অথবা চার্টটা আছে সেটা দেখে নিবা। দ্য পাসিং রেট অফ ডট ডট মানে পাসিং রেট যে কোন কোন গ্রাফের চার্ট আছে সেগুলো দেখে নিবা। দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট, দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ, ডট ডট। অর্থাৎ যেগুলোতে ডট ডট দেওয়া আছে মানে ইয়ার পরে ওই রিলেটেড কোন কোন গ্রাফ অথবা চার্ট আছে সেগুলো দেখে নিবা, ঠিক আছে। এখন আমি একটু সরি, এখানে দেখো, যদি কেউ না বুঝো আমার কথা তাহলে এখান থেকে তুমি নোট করে নিতে পারো। তো ওভারঅল এটাই ছিল ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন। আমি একটা কথা বলি, আমার সাজেশন থেকে শতভাগ কমন পড়বে এটা আমি বলবো না। কেন বলবো না? কারণ দেখা যায় যে কি অনেক সময় সাজেশন থেকে শতভাগ কমন আসে না, আসার সম্ভাবনাই বেশি। কিন্তু যদি সাজেশন থেকে 80% অথবা 90% আসে তাহলেও কি আমি সার্থক আল্লাহর রহমতে। হ্যাঁ, যেটা আমি মনে করি আমার সাজেশন থেকে একদম 100% আসবে এরকম আমি নিশ্চয়তা দিতে পারবো না। এটা বলতে পারি যে 80% কিংবা 90% আসার সম্ভাবনা খুব বেশি, খুব বেশি। আর যদি কোনো কারণে না আসে তাহলে ব্যাড লাক, তো সবাইকে ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখেছো, সবাইকে ধন্যবাদ। তোমাদের পরীক্ষা ভালো হোক, ভালোভাবে প্রিপারেশন নাও, এখন 1 মাস সময় আছে, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আশা করি পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।